আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, যারা ইতিমধ্যে ফার্মেসি ডিগ্রি কমপ্লিট করেছেন, যারা এই চাকরির জন্য চেষ্টা করতেছেন, অথবা যারা নিউলি চাকরিতে জয়েন করেছেন ফার্মাসিউটিক্যালে, স্পেশালি কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে, তাদের জন্য আজকের ভিডিও। তো আজকে আমরা স্টেবিলিটি স্টাডির বিস্তারিত জানবো। মানে ফার্মাসিউটিক্যাল স্টেবিলিটি স্টাডি কেন করা হয়, বা এটার প্রক্রিয়া কি, বিভিন্ন এলাকায় কোন কোন এলাকার জন্য কিরকম টেম্পারেচার হিউমিডিটি এটা সিলেক্ট করা হয়, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, আমি বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত আছি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো স্টেবিলিটি স্টাডিটা আসলে কি, সেটা হচ্ছে যে কোনো একটা ফার্মাসিউটিক্যাল মেডিসিন, সেটাকে আমরা একটি সিনেমাটিক ইভালুয়েশন করি আর কি। অর্থাৎ একটা কৃত্রিমভাবে সেটাকে দেখা হয় যে সেটা আসলে কতদিন পর্যন্ত ভালো থাকে, বা কি কি অবস্থায় বা কন্ডিশনে সে ভালো থাকে, যেমন টেম্পারেচার, হিউমিডিটি, লাইট, এই বিষয়গুলো আমরা কৃত্রিমভাবে তৈরি করে একটা মেডিসিনকে সেখানে রাখি এবং রেখে দেখি যে এটা আসলে কতদিন পর্যন্ত ভালো থাকে, বা এটার সেফটি, এফিকাসি এবং কোয়ালিটি কতদিন পর্যন্ত ঠিক থাকে। এবং এই যে একটা প্রোডাক্টের সেফটি, এফিকাসি এবং কোয়ালিটি থেকে মূলত এটার শেলফ লাইফ হচ্ছে, এবং তারপর এটা থেকে এক্সপায়ার ডেট নির্ধারণ করা হয়। তো এই স্টাডির যে স্টেবিলিটি স্টাডির মেইন উদ্দেশ্য, সেটা একটা প্রোডাক্ট বা একটা মেডিসিনের শেলফ লাইফ এবং এক্সপায়ার ডেট বের করা। তারপরে যে বিভিন্ন প্রোডাক্টের স্টোরেজ কন্ডিশন কিন্তু বিভিন্ন রকম হয়। যেমন আপনি যখন একটা ওষুধ কেনেন, সেখানে দেখবেন যে বলা থাকে যেটা নর্মাল কন্ডিশনে রাখবেন। কিছু প্রোডাক্ট আছে সেটা বলা আছে যে রেফ্রিজারেটেড কন্ডিশনে বা 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখবেন। আপনি ফার্মেসিতে গেলে বুঝতে পারবেন যে ম্যাক্সিমাম ফার্মেসিতে একটা করে ফ্রিজ থাকে বা রেফ্রিজারেটর থাকে। তো ওইখানে বিভিন্ন ধরনের ইনজেকশন বা কিছু ইনসুলিন বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেগুলো একটা রেফ্রিজারেটেড কন্ডিশনে রাখতে হয়, সেগুলো ওইখানে রাখা হয়। আবার কিছু প্রোডাক্ট বা মেডিসিনগুলো বাইরে রাখা হয়, সেগুলো আমাদের রুম কন্ডিশনের আন্ডারে পড়ে। এবং 3 নম্বরে যেটা বলছে সেটা যে এই যে প্রোডাক্টগুলো বা এই যে মেডিসিনগুলোর এটার ডিগ্রেডেশন যে পাথওয়ে, বা কিভাবে এগুলো ডিগ্রেড করে, কতদিন পরে কিভাবে করে, কি কি মাধ্যমের কারণে করে, সেই বিষয়গুলোকে এখানে এটা দ্বারা আমরা স্টাডি করতে পারি। আর এটা এই স্টেবিলিটি স্টাডি আইসিএইচ গাইডলাইন অনুসারে বিভিন্ন এটার একটি প্রোটোকল দেওয়া আছে। সেই প্রোটোকল অনুযায়ী আমাদের কাজ করতে হয়। অর্থাৎ বিভিন্ন রেগুলেটরি, যেমন ডাব্লিউএইচও, আইসিএইচ বা এফডিএ, বড় বড় যে রেগুলেটরি অথরিটি যারা আছে, তারা এই স্টেবিলিটি স্টাডি করতে বলে। এটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট। তো আমাদের এই স্টেবিলিটি স্টাডিটা মোট 4টা ধরনের হয়ে থাকে। তার মধ্যে লং টার্ম স্টেবিলিটি স্টাডি, অ্যাক্সিলারেটেড স্টেবিলিটি স্টাডি, ইন্টারমিডিয়েট স্টেবিলিটি স্টাডি, স্ট্রেস টেস্টিং। তো নর্মালি আমাদের সাধারণ কন্ডিশন বা একটা আমাদের যে বাংলাদেশের যে এরিয়াটা আছে, সেটা মানে টেম্পারেট এরিয়া আর কি। এখানে লং টার্ম স্টেবিলিটি স্টাডি করা হয়। আচ্ছা, আমরা এগুলো বিস্তারিত পরে দেখি। তো লং টার্ম স্টাডি কি, সে লং টার্ম স্টাডি যে বাংলাদেশে যে টিপিক্যাল যে জোন আছে, সেটা আমাদের 4-এর বি, অর্থাৎ 30-75 কন্ডিশন। এবং এই কন্ডিশনে 12 থেকে মানে 60 মাস পর্যন্ত এটাকে রাখা হয় লং টার্ম স্টেবিলিটি স্টাডির জন্য। এবং এটা কি মূলত রাখা হয় যে অ্যাকচুয়াল শেলফ লাইফ নির্ধারণ করার জন্য। এরপর অ্যাক্সিলারেটেড স্টাডি। অ্যাক্সিলারেটেড স্টাডিতে টেম্পারেচার থাকে 40 ডিগ্রি এবং হিউমিডিটি থাকে 75% আরএস। তো এটা 6 মাসের জন্য করা হয়, এবং এটা করার উদ্দেশ্য প্রোডাক্টের স্টেবিলিটি এবং ডিগ্রেডেশন কোয়ালিটি, বা কত দ্রুত এটা ডিগ্রেড করে সেই বিষয়টা জানার জন্য। ইন্টারমিডিয়েট স্টাডি তখন করা হয় যখন দেখা যাচ্ছে যে একটা অ্যাক্সিলারেটেড টেস্টের একটু অন্যরকম পরিবর্তন আসতেছে, বা সিগনিফিকেন্ট চেঞ্জ যখন আসে, তখন ইন্টারমিডিয়েট কন্ডিশনে আমাদের স্টাডি করতে হয়।
এটা হচ্ছে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজ করে। যেমন হচ্ছে যে এই প্রোডাক্টটা আসলে যে কত দ্রুত ডিগ্রেডেশন করতেছে, বা এই প্রোডাক্ট আসলেও টেম্পারেচারের সাথে বা বেশি হিউমিডিটির সাথে আসলে এটার কতটুকু টিকতে পারে, সেই বিষয়টাকে কনফার্ম করার জন্য এটাকে হচ্ছে কি করা হয়, 30-65 কন্ডিশনে আবার স্টেবিলিটি স্টাডি করা হয়, এবং এটা হচ্ছে মূলত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। আর এরপর হচ্ছে আরো কিছু, এটা খুব ইউজ হয় না, সেটা হচ্ছে যে স্ট্রেস টেস্টিং। এটা হচ্ছে যেমন অ্যাসিড হাইড্রোলাইসিস, বেস হাইড্রোলাইসিস, অক্সিডেশন, থার্মাল ডিগ্রেডেশন, ফটোলাইসিস। এগুলো মূলত হচ্ছে যে একটা প্রোডাক্টের ডিগ্রেডেশন পাথওয়ে বের করার জন্য, যে এই ডিগ্রেডেশনটা আসলে কিভাবে হয়, মানে অ্যাসিড বেস হয়, অ্যাসিড হয় না বেসিক হয়, বা এই বিষয়টাকে হচ্ছে নির্ধারণ করার জন্য মূলত স্ট্রেস টেস্টিং। তারপরে যদি কারো বিস্তারিত জানার ইচ্ছা থাকে আমাদেরকে জানাবেন, আমি বিস্তারিত একটি ভিডিও বানাবো, অথবা আপনারা অনলাইন বা যেখানে ইচ্ছা ওখানে দাম জানতে পারবেন। এবার হচ্ছে বিভিন্ন পৃথিবীর যে বিভিন্ন অঞ্চল আছে, মানে পুরো পৃথিবী কি এখানে মূলত চারটা বা মোট হচ্ছে 5টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে জোন 1, এটার নাম হচ্ছে টেম্পারেট অঞ্চল। জোন 2 হচ্ছে সাব ট্রপিক্যাল অঞ্চল। জোন 3 হচ্ছে হট অ্যান্ড ড্রাই। আর জোন 4-এর এ হচ্ছে হট অ্যান্ড হিউমিড। আর জোন 4-এর 4-এর বি হচ্ছে ভেরি হট অ্যান্ড হিউমিড। অর্থাৎ যেমন বাংলাদেশে পড়ছে হচ্ছে টেম্পারেট ইয়ার মধ্যে, বাংলাদেশ, ইন্ডিয়া। আবার যেমন হচ্ছে আপনার সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেগুলো হচ্ছে ভেরি হট অ্যান্ড হিউমিড। অর্থাৎ এই বিভিন্ন অঞ্চলের এনভায়রনমেন্ট অনুসারে এগুলোকে হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আইসিএইচ গাইডলাইন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে মূলত হচ্ছে 3 ধরনের স্টাডি করা হয়। সেটা হচ্ছে লং টার্ম 30-75, অ্যাক্সিলারেটেড 40-75, আর ইন্টারমিডিয়েট হচ্ছে 30-65। বাংলাদেশ যেহেতু জোন 4-এর বিতে পড়ে, সেজন্য এই স্টাডি করা হয়। আর আইসিএস গাইডলাইনটা হলো হচ্ছে স্টেবিলিটি টেস্টিং এর জন্য সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত। এবং আইসিএস গাইডলাইনে এই যে রেফারেন্স এখানে দেওয়া আছে, যে আইসিএস Q1A-R2, এটাতে হচ্ছে আপনার একটা স্টেবিলিটি টেস্টিং এর একটা নতুন প্রোডাক্ট বা নতুন ওষুধের কিভাবে আপনি স্টেবিলিটি স্টাডি করবেন সেখানে বিস্তারিত বলা আছে। যেমন আইসিএস এর Q1B তে বলা আছে ফটো স্টেবিলিটি টেস্টিং সম্পর্কে, আর Q1E তে বলা আছে হচ্ছে আপনার ইভ্যালুয়েশন অফ স্টেবিলিটি স্টাডি। বিস্তারিত পড়তে চাইলে আপনারা অনলাইন থেকে এগুলো সার্চ করলে পেয়ে যাবেন, প্রসিদ্ধ একটি গাইডলাইন এগুলো। তো একটা প্রোটোকল, অর্থাৎ আপনি একটি স্টেবিলিটি স্টাডি করার জন্য আপনার প্রোটোকলে কি কি অ্যাড করতে পারেন, মানে কি কি বিষয় আপনার প্রোটোকলে অবশ্যই থাকতে হবে, সেই বিষয়গুলো এখানে বলা আছে। প্রোটোকল মানে প্রোডাক্টের নেম এবং স্ট্রেংথ থাকতে হবে, মানে এটার পোটেন্সি কত, এটা স্ট্রেংথ কত থাকতে হবে। ব্যাচ নাম্বার এবং ব্যাচ সাইজ থাকতে হবে। স্টোরেজ কন্ডিশন থাকতে হবে। টেস্ট ইন্টারভালস থাকতে হবে। আর স্পেসিফিকেশন অ্যান্ড টেস্ট প্যারামিটার থাকতে হবে। তো স্টেবিলিটি চেম্বারটা হচ্ছে যেখানে আপনি হচ্ছে একটা ওষুধ বা মেডিসিনকে রাখবেন। তো সেটার ক্ষেত্রে এই 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 চেম্বারটার মূলত কিরকম হবে সেটা এখানে বলা আছে। সেটা হচ্ছে চেম্বারের ইউনিফর্ম টেম্পারেচার ডিস্ট্রিবিউশন হতে হবে আর কি, মানে সব জায়গায় টেম্পারেচারটা সমান হতে হবে আর কি, একই রকম হতে হবে। হিউমিডিটি কন্ট্রোল থাকতে হবে, কারণ হিউমিডিটি কন্ট্রোল না থাকলে তো আপনি হচ্ছে একটা সার্টেন যে হিউমিডিটি সেটাকে আপনি কন্ট্রোল রাখতে পারবেন না। এবং প্রত্যেকটা প্যারামিটার যেমন টেম্পারেচার, হিউমিডিটি, ওগুলো যখন আউট অফ লিমিট চলে যাবে সেগুলোকে অবশ্যই অ্যালার্ম দিতে হবে, এবং সেই অ্যালার্মগুলো মনিটর করতে হবে, এবং সেই অনুযায়ী হচ্ছে ব্যবস্থা নিতে হবে, এবং এটিকে নির্দিষ্ট ইন্টারভালে কোয়ালিফিকেশন এবং ক্যালিব্রেশন করতে হবে। এবং অ্যাজ ইউজুয়ালি স্টেবিলিটি টেস্টিং করার জন্য যে আমরা যে একটা মেডিসিনকে চেম্বারে রাখলাম এবং সেগুলোকে হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভালে সেগুলোকে উঠায়া বিভিন্ন ধরনের টেস্ট করতে হবে। যেমন টিপিক্যালি আমাদের হচ্ছে ইনিশিয়াল টেস্ট করা হয়, এরপরে 3 মাস পরে টেস্ট করা হয়, এরপরে 6 মাস, এরপরে 9 মাস, এরপরে 12 মাস, এরপরে হচ্ছে 24 মাস, এরকম করে করে স্যাম্পলিং করে করে টেস্ট করে করে দেখতে হয় যে আসলে কতটুকু ডিগ্রেড হচ্ছে বা প্রোডাক্টের স্ট্রেংথ কতটুকু কমতেছে। এরপর হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো আমরা স্টেবিলিটি রাখার পরে যেগুলো আমরা টেস্ট করব সেগুলো হচ্ছে কমন প্যারামিটার, যেমন অ্যাসে করতে হয়, যে যেখানে হচ্ছে আমরা পোটেন্সি দেখতে পারি যে কেমন আসে, রিলেটেড সাবস্টেন্স, তারপর হচ্ছে ডিজোলেশন করতে হয়, তারপর হচ্ছে ফিজিক্যাল প্যারামিটারগুলো করতে হয়। এরপর হচ্ছে যদি রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে মাইক্রোবিয়াল যে বিভিন্ন লিমিট আছে সেগুলো হচ্ছে টেস্ট করতে।
এবং এই যে স্টেবিলিটি স্টাডি করবেন, এগুলো ডাটাগুলো কিভাবে হচ্ছে আপনি এগুলো ইভালুয়েট করবেন, বা হচ্ছে এগুলোকে আপনি একটি আহ, সিদ্ধান্ত নেবেন, সেগুলোর হচ্ছে যে ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে, যে আসলে এটার যে প্রথম টেস্ট করলেন, 3 মাস পরে টেস্ট করলেন, 9 মাস পরে টেস্ট করলেন, 6 মাস পরে টেস্ট করলেন, 12 মাস পরে করলেন, এই যে প্রত্যেকটা টেস্টের রেজাল্টের ট্রেন্ড কেমন, মানে কতটুকু কম বেশি হচ্ছে বা কতটুকু হারে এটা হচ্ছে কমতেছে, এই বিষয়টাকে আহ, মানে নিয়ে আসতে হবে আর কি, আলোচনায় নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইভ্যালুয়েশন, অর্থাৎ বিভিন্ন প্যারামিটার গুলো হচ্ছে স্ট্যাটিস্টিক আকারে দেখতে হবে যে আসলে কোন প্যারামিটার বা কতটুকু কম বেশি হচ্ছে। এবার হচ্ছে যে এই মাঝখানে যদি কোনো ওএস বা আউট অফ স্পেসিফিকেশন বা আউট অফ ট্রেন্ড হয়, সেক্ষেত্রে সেগুলো হচ্ছে ইনভেস্টিগেশন করতে হবে, করে সেখান থেকে হচ্ছে ডেটা নিয়ে সিদ্ধান্ত আসতে হবে। আর শেলফ লাইফ এস্টিমেশন বা শেলফ লাইফ এস্টিমেট করার জন্য আপনার হচ্ছে T19 শেলফ লাইফ আর হচ্ছে স্টেবিলিটি আর কি এক্সপায়ারি ডেটের মধ্যে পার্থক্য আছে কিনা, অবশ্যই পার্থক্য আছে। শেলফ লাইফটা হচ্ছে নির্ধারণ করা হয় যে স্টেবিলিটি ডাটার উপরে বেস করে, আর এক্সপায়ার ডেটটা হচ্ছে ক্যালকুলেশন করে কিভাবে, যেটা হচ্ছে এই যে ডাটাগুলো আসলো, এই ডাটাগুলো হচ্ছে উইথিন লিমিটের মধ্যে আছে কিনা সেইভাবে, অর্থাৎ এক্সপায়ার ডেট হচ্ছে একটা প্রোডাক্টে 24 মাস হতে পারে, আর সরি শেলফ লাইফ হচ্ছে একটা প্রোডাক্টে 12 মাস 24 মাস এরকম বলা যেতে পারে, কিন্তু এক্সপায়ার ডেট হচ্ছে 1 জানুয়ারি 2025 বা 1 জানুয়ারি 2026 থেকে, মানে একদম স্পেসিফিক। এবার হচ্ছে যদি স্টেবিলিটি টেস্ট করার সময় বা করার সময় যদি ফেল করে, সেক্ষেত্রে আপনারা কি করতে হবে, সেটা হচ্ছে কন্ডাক্ট ইনভেস্টিগেশন, আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে, রুট কজ অ্যানালাইসিস করতে হবে যে আসলে কেন ঘটলো এটা, সেটা রুট কজ বের করতে হবে। এরপর হচ্ছে কাপা বা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন নিতে হবে আর কি, যে আসলে কি জন্য এই ঘটনাটা ঘটলো, কেন ফেল করলো, এটা হচ্ছে পরবর্তীতে যেন না হয়, সেক্ষেত্রে হচ্ছে কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর রেগুলেটরি যে আমাদের এই বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে, সেইগুলো অনুযায়ী আমাদের এখানে কি কি সমস্যা আছে সেইগুলো হচ্ছে অ্যাসেস করতে হবে। আর এখানে কি কি রিপোর্টিং বা ডকুমেন্টেশন লাগে, সেটা হচ্ছে স্টেবিলিটি স্টাডি যে করেছেন সেটা রিপোর্ট লাগে, অ্যানুয়াল পিরিয়ডিক রিভিউ লাগে, রেগুলেটরি সাবমিশন ডকুমেন্টস, আর ডাটা ইন্টিগ্রিটি কমপ্লায়েন্স। তো ফাইনালি আমরা শেষ করতেছি, সেটা হচ্ছে যে স্টেবিলিটি স্টাডিটা হচ্ছে কি ক্রিটিক্যাল আচ্ছা প্যারামিটার, যেটা হচ্ছে একটা প্রোডাক্টের সেফটি, কোয়ালিটি, এফিকাসি এবং শেলফ লাইফ, এক্সপায়ার ডেট, এই বিষয়গুলো হচ্ছে নির্ধারণ করার জন্য করা হয়ে থাকে, এবং এটা হচ্ছে ম্যান্ডেটরি ফর ফার্মাসিউটিক্যাল মেডিসিন আর প্রোডাক্ট। সো থ্যাংক ইউ সো মাচ। কারো যদি কোনো কিছু স্পেশালি জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই জানাবেন, এবং কারো কোনো কোশ্চেন থাকলে সেক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।